আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ইকোনমিক্স ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারের এমসিকিউ ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসগুলো করলে ইকোনমিক্সের থার্ড চ্যাপ্টারের উপর আর কোনো এমসিকিউ নিয়ে তোমার টেনশন করতে হবে না। জাস্ট প্রত্যেকটা এমসিকিউ যদি ভালো করে বুঝতে পারো তাহলে এনাফ। সো চলো শুরু করা যাক আজকের লেসন। প্রথম এমসিকিউ হচ্ছে উৎপাদনের উপকরণ কয়টি? আমরা সবাই জানি উৎপাদন উপকরণ হচ্ছে চারটি। কি কি বলতো? আমরা জানি উৎপাদন উপকরণ হচ্ছে চারটি। কি কি আমরা বলবো? এক নম্বর হচ্ছে ভূমি, দুই নম্বর হচ্ছে শ্রম, মূলধন এবং চার নম্বর হচ্ছে সংগঠন। হ্যাঁ, এই চারটা হচ্ছে উৎপাদন উপকরণ। এগুলো ছাড়াও আধুনিক অর্থনীতিবিদরা আরো একটা উৎপাদন উপকরণ মানে উৎপাদন উপকরণ হিসেবে তারা চিহ্নিত করেছেন বা এটাকে উৎপাদন উপকরণ হিসেবে মনে করা হয়, সেটা হচ্ছে প্রযুক্তি। বাট আমাদের বইতে এখনো সেটা বেশি দেখা যায় না। আমাদের বইতে এই চারটাই পরীক্ষা আসে যে উৎপাদন উপকরণ কয়টি, উত্তর হবে চারটি। এটা আমরা আনসার করব। হ্যাঁ, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা আশা করি পারবো। উত্তর হচ্ছে উৎপাদন উপকরণ চারটি। চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। বলছে উৎপাদন উৎপাদিত উপাদান উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটা? তো শ্রম হচ্ছে আমরা উৎপাদন কাজে নিজের মানুষের শারীরিক ও মানসিক যে সকল কর্মপ্রচেষ্টা তাকে আমরা মূলত শ্রম বলে থাকি। আর মূলধন হলো উৎপাদনের উৎপাদিত অংশ, যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয় ভবিষ্যতে অধিকতর উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে উত্তর হবে মূলধন। আচ্ছা, এগুলো একটু বলে দিই। সংগঠন হচ্ছে উৎপাদন উপকরণ, ভূমি, শ্রম, মূলধন এগুলোকে উৎপাদন কাজে নিয়োগ করে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে প্রচেষ্টা তাকে মূলত আমরা সংগঠন বলে থাকি। হ্যাঁ, তার ভূমি কি? ভূমি হচ্ছে প্রকৃতি প্রদত্ত সেসব বস্তু যেগুলো মানুষের মালিকানা এবং নিয়ন্ত্রণে এসে অর্থ উপার্জনে সহযোগিতা করে, সেগুলোকে আমরা ভূমি বলে থাকি। ওকে, তাহলে এই সবগুলো হচ্ছে উৎপাদনের আমরা বলবো যে এগুলো উৎপাদন উপকরণ। তবে আমরা বলবো উৎপাদন উৎপাদিত অংশ বলা হবে কাকে? আমরা বলবো মূলধন। এটা হচ্ছে উৎপাদন উৎপাদিত অংশ। এরপর চলে আসি উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি। দেখো এই চারটা ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের মধ্যে জীবন আছে শ্রমের এবং হচ্ছে সংগঠনের। তবে পরীক্ষা যদি শ্রম এবং সংগঠন দুইটা অপশনের মধ্যে থাকে তখন তোমরা আনসার করবে শ্রম। শ্রম না থাকলে তখন তুমি সংগঠন আনসার করতে পারো। আসলে সংগঠনটা হচ্ছে যারা সংগঠিত করে তাদের প্রাণ আছে আর কি, ঠিক আছে? তো সেজন্য আমাদের জীবন্ত উপকরণ আমরা বলবো শ্রম। শ্রম না থাকলে তখন তুমি সংগঠন আনসার করতে পারবা। বাট ভূমি আর মূলধনের জীবন নাই, তাহলে আনসার হবে এটা শ্রম হবে আনসার। আচ্ছা, এটা ভুলে মূলধন পড়ে গেছে, এটা একটু ঠিক করে নেবে তোমরা। এটা হচ্ছে শ্রম। তাহলে উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি? উত্তর হবে শ্রম। এটা ভুলে মূলধন পড়ে গেছে। যাই হোক, এরপর চলে আসি আমরা। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে যে অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? আমরা নর্মালি উৎপাদন বলতে কোনো একটা জিনিস সৃষ্টি করা বা বানানোকে বুঝে থাকি, তাই না? হ্যাঁ, তবে আমরা অর্থনীতিতে বলে থাকি মানে উৎপাদন তখনই হবে যখন নতুন উপযোগ সৃষ্টি হবে, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত কোনো জিনিসের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করা, সেই জিনিসটাকে আমরা মূলত উৎপাদন বলে থাকি। কেমন? তাহলে আনসার হবে কি? আনসার হবে নতুন উপযোগ সৃষ্টি। এটা হচ্ছে আনসার। চলো সেই পরবর্তী কোয়েশ্চেন। বলছে এফসি মানে টোটাল ফিক্সড কস্ট 10 টাকা, টিভিসি টোটাল ভ্যারিয়েবল কস্ট 15 টাকা, মোট স্থির ব্যয় মোট পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 10 টাকা আর 15 টাকা, উৎপাদনের পরিমাণ দেওয়া আছে 5। তাহলে বলছে এইসি মানে অ্যাভারেজ কস্ট কত সেটা তোমাকে বের করতে বলছে। তা আমাদেরকে আগে প্রথমত মোট ব্যয় বের করতে হবে, তখন আমি গড় ব্যয় বের করতে পারবা। আর মোট ব্যয়ের সূত্র হচ্ছে টিএফসি প্লাস কি টিভিসি, এই দুটো যোগ করলে মোট ব্যয় বের হবে। টিএফসি আছে 10 আর টিভিসি হচ্ছে 15, আমরা যোগ করে দিই, তাহলে আনসার হবে 25। এটা হচ্ছে মোট ব্যয়। আর তুমি যদি গড় ব্যয় বের করতে চাও, গড় ব্যয়ের সূত্র হচ্ছে টোটাল কস্ট মানে মোট ব্যয়কে কিউ দিয়ে ভাগ করতে হবে। তো মোট ব্যয়ের পরিমাণ আমরা পেয়ে গিয়েছি 25, আর কিউ মানে কোয়ান্টিটির পরিমাণ, কয়টা উৎপাদন করতে সূত্র হচ্ছে 5। তাহলে আনসার হবে 25কে 5 দিয়ে ভাগ করলে আনসার হয় 5। এগুলো আসলে এত কঠিন কষ্ট করে করার দরকার নেই, জাস্ট সিম্পল মোট ব্যয় বের করতে হবে। এদের যোগ করে দিলে 25, 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হবে আনসার। এইভাবে করবা। আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে একদম সূত্র সহ করে দিয়েছি, ঠিক আছে? তাহলে আনসার হবে কি? আনসার হচ্ছে আমরা বলবো উত্তর হবে 5। এটা হচ্ছে গড় ব্যয়ের উত্তর, ঠিক আছে? চলে আসি পরবর্তী কোয়েশ্চেন। বলছে টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট আমাদেরকে বলে দিয়েছে 10, টিভিসি 20 এবং উৎপাদনের পরিমাণ 10। তাহলে টিসি কত? দেখো টিএফসি প্লাস টিভিসি যোগ করলে কিন্তু টিসি বের হয়, এদের যোগ করলে টিসি বের হয়ে যাবে। তাহলে আনসার কত হবে? এদের যোগ করলে হয় 30, তাহলে আনসার হবে কত? 30। আর যদি এসি বলতো তাহলে কত হইতো? ওই 30কে আবার ভাগ করতাম 10 দিয়ে, তাহলে আনসার হইতো 3, ঠিক আছে?
তাহলে একই টাইপের কোশ্চেন কিন্তু আমি একসাথে করে দিয়েছি যাতে তোমাদের জন্য সহজ হয়। পরীক্ষায় এই টাইপগুলো বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না। হ্যাঁ, হয়তো 19-20 আসতে পারে। সো এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, দেখবা এই চ্যাপ্টারের ইকোনমিক্সের মানে থার্ড চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। সো এরপর 7 নাম্বার কোশ্চেন বলছে এস এবং টি রেখা দ্বারা প্রকাশ করছে। এখানে একটা এস রেখা আছে, একটা টি রেখা আছে। এই দুই রেখাটা কি বলছে দেখো, এই কথাটা সবসময় মনে রাখবা। এসির সর্বনিম্ন বিন্দুতে এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচ থেকে ছেদ করে উপরের দিকে যায়, এই কথাটা মনে রাখবা অলওয়েজ। হ্যাঁ, তাহলে এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচ ছেদ করে উপরের দিকে যায়, তাহলে কোনটা এস রেখাটা কি রেখা? তাহলে এখানে বলছে চিত্রে এস রেখা এবং টি রেখা যথাক্রমে, এস মানে আগে বলতে হবে এসটা কি, এসটা হচ্ছে আমাদের গড় ব্যয়। হ্যাঁ, এসটা হচ্ছে আমাদের গড় ব্যয়, আর টি রেখাটা কি হবে? গড় ব্যয় হচ্ছে প্রান্তিক ব্যয় হবে। তাহলে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় রেখা আনসার হবে 1 নাম্বারটা, তাই না? গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় 1 নাম্বার হচ্ছে আনসার হবে। তাহলে আমরা বলতে পারি এটার উত্তর হবে 1। ওকে, তারপর আসুন। তারপর বলছে চিত্রটি দ্বারা যেটি প্রকাশ পায় তা হচ্ছে এম বিন্দুতে রেখা দুটি পরস্পর সমান। আচ্ছা, তারপর হচ্ছে এম বিন্দুর পূর্বে রেখা দুটি হ্রাস পায়, এম বিন্দুর পরে টি রেখা রেখার নিচে অবস্থান করে, মানে টি রেখা এস রেখার নিচে অবস্থান করে, সেটা বুঝতে আর কি। এখানে এস হবে, যাই হোক এখানে একটা এস হওয়ার কথা ছিল। আচ্ছা, আমি একটু বলি তোমাদেরকে, আমরা একটু বলি। এম বিন্দুতে রেখা দুটি পরস্পর সমান। হ্যাঁ, এম বিন্দুতে টি এবং এস অবশ্যই সমান হবে, কারণ এস বিন্দু, এস যেখানে সর্বনিম্ন মানে এসি সর্বনিম্ন হলে সেখানে এমসি এসি কে নিচের থেকে উপর দিকে যায়, তার মানে এই পয়েন্টে এসি এমসি মান সমান হবে। তাহলে এটা প্রথম উত্তর ঠিক আছে। দুই নম্বর বলছে এম বিন্দুর পূর্বে রেখা দুটি হ্রাস পায়। হ্যাঁ, এম বিন্দুর আগে রেখা এটা হ্রাস পাচ্ছে, এটা হ্রাস পাচ্ছে, এটা কমতেছে, এটা কমতেছে, তাও ঠিক আছে। দুই নম্বর বলছে এম বিন্দুর পরে টি রেখা এস রেখার নিচে অবস্থান করে। এই টি রেখা এস রেখার কি নিচে আসছে এম বিন্দুর পরে? উত্তর হচ্ছে না, এস রেখার উপরে অবস্থান করে। তাহলে আনসার হবে 1 ও 2, এটা আনসার হবে। কেমন? 1 ও 2 আনসার হবে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। এরপর আসো 9 নম্বর কোশ্চেন বলছে কখন গড় ব্যয় মানে অ্যাভারেজ কস্ট ও প্রান্তিক ব্যয় সমান হয়। একটু আগে তোমাদেরকে যে চিত্র আমি দেখাইছি ওই চিত্রের মধ্যে দেখলে তুমি বুঝতে পারবা এই চিত্র থেকে অনেক কিছু আনসার করা যায়, অনেক কিছু বলা যায়। কেমন? যেমন উৎপাদনের শুরুর দিকে আমরা বলি, উৎপাদনের শুরুর দিকে এসি এবং এমসি দুইটা হ্রাস পায়, তবে এই এসি তুলনায়, এটা আমরা বলবো এসি। হ্যাঁ, তবে এসির তুলনায় এমসি কি, এমসি বেশি হারে কি হ্রাস পায়। উৎপাদনের মাঝামাঝিতে এসি যেখানে সর্বনিম্ন হয় সেই পয়েন্টে এমসি এসি কে নিচের উপরের দিকে যায় এবং এই পয়েন্টে এসি এমসি সমান হয়। আর উৎপাদনের শেষের দিকে এসি এমসি উভয় বৃদ্ধি পায়, তবে এসির তুলনায় এমসি কি বেশি হারে বৃদ্ধি পায়। তাহলে উৎপাদনের শুরুর দিকে এসি এমসি উভয় হ্রাস পায়, তবে এসি তুলনায় এমসি বেশি হ্রাস পায়। উৎপাদনের মাঝামাঝিতে এসি যেখানে সর্বনিম্ন হয় সেই পয়েন্টে এসি এমসি কে নিচের থেকে উপরের দিকে যায় এবং এই পয়েন্টে এসি এমসি মান কি হয় সমান হয়। উৎপাদনের শেষের দিকে এসি এমসি উভয় বৃদ্ধি পায়, তবে এসি তুলনায় এমসি কি বেশি হারে বৃদ্ধি পায়, তাই এমসি বড় হয়, এসি কি হয় ছোট হয় উৎপাদনের শেষে গিয়ে। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখতে পারলে অনেকগুলো কোশ্চেন আনসার করা যাবে। তো চলো আমরা সেগুলোই দেখবো যে কি কি প্রশ্ন আনসার করা যায়। চলো আমি দেখি। তো এখানে যে প্রশ্ন বলছে কখন গড় ব্যয় এসি ও প্রান্তিক ব্যয় সমান হয়, তোমরা আমাকে বলো এসি এবং এমসি সমান হয় কোথায়? প্রান্তিক ব্যয় এমসি সর্বনিম্ন হলে না, প্রান্তিক ব্যয় এমসি বাড়লে, গড় ব্যয় কমলে, গড় ব্যয় সর্বনিম্ন হলে। এই দেখো গড় ব্যয় আমি একটু আগে করে দিয়েছি, তাই না? এটা যদি হয় আমাদের এসি রেখা, এই এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে, এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচের উপরের দিকে যায়। কেমন? তাহলে এসি সর্বনিম্ন বিন্দু হবে উত্তর, এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচের উপরের দিকে যায় এবং এই পয়েন্টে এসি এমসি মান কি হয় সমান হয়। তাহলে আনসার হবে যেখানে এসি সর্বনিম্ন সেখানেই এমসি এসি কে নিচের উপরের দিকে যায় এবং এই পয়েন্টে এসি এমসি মান কি হবে সমান হবে। তাহলে আনসার, আশা করি আনসারটা বুঝতে পারছো। এরপর সব বলছে গড়, যখন গড় খরচ এসি সর্বনিম্ন হয় তখন কি হয়? একই কথা, একই প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে। যখন এসি সর্বনিম্ন হয় তখন কি হয়? তখন এসি এবং এমসি কি হবে সমান হবে, এসি এবং এমসি কি হবে সমান হবে। উত্তর হচ্ছে 3। তারপর আসো সেম চিত্র দিচ্ছে তোমাকে, এসি দিচ্ছে শুধু, এমসি দেয় নাই। ঠিক আছে, বলছে উৎপাদনের পরিমাণ 30,000 এর চেয়ে বেশি হলে কোনটি সঠিক বলছে? 30,000 এর চেয়ে বেশি হলে কোনটি সঠিক? এখানে কিন্তু এমসি দেয় নাই কিন্তু প্রশ্ন করছে এমসি দিয়ে, এমসি দেয় না কিন্তু প্রশ্ন করছে কি দিয়ে? এমসি দিয়ে প্রশ্ন করছে। বলছে উৎপাদনের পরিমাণ 30-এর চেয়ে বেশি হলে, মনে করো 30-এর চেয়ে বেশি, মনে করো এদিকে আর কি 40টা হইলে মনে করো, তখন কি হবে বলছে। হ্যাঁ, তা আমরা এখানে একটা এমসি রেখা এঁকে ফেলি, এটাতে এসি আসতে এমসি রেখা হবে এরকম, মানে এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচের উপর দিকে যায়। তো আমাকে বলো 30-এর চেয়ে বেশি উৎপাদন করলে সেখানে এমসির মানটা কেমন হবে? এমসির মানটা 20-এর চেয়ে বড় হচ্ছে না? এমসি মান অবশ্যই 20-এর চেয়ে বড়। যদি এমসি রেখা আঁকলে 30-এর চেয়ে বেশি উৎপাদন করলে এমসি অবশ্যই তারপরে গিয়ে এই বিন্দুর উপরে থাকবে এমসির মান 20-এর উপরে থাকবে, তাই না? তাহলে আনসার হবে 20-এর উপর, অর্থাৎ এমসি গ্রেটার দেন
এমসি গ্রেটার দেন কি হবে 20 একের চেয়ে বড় হবে, 0 হবে না, একের চেয়ে এমসি হচ্ছে 20 সমান, 20 সমান হলে এই জায়গায় হইলে 20 সমান হইতো, কিন্তু তারপরে বলছে উৎপাদন হচ্ছে 30 চেয়ে বেশি হলে তাহলে অবশ্যই উপরে গেছে। হ্যাঁ, আর 20 চেয়ে কম হলে 30 চেয়ে কম হলে তখন এমসি কি হইতো 20 চেয়ে কম হইতো, কিন্তু এখন বলছে কি হইলে যে 20 চেয়ে 30 চেয়ে বেশি উৎপাদন করলে তাহলে কোনটা হবে, তাহলে আনসার আমরা বলতে পারি উত্তর হবে এমসি গ্রেটার দেন 20। এরপরটা আসো, এরপরটা বলছে যে উৎপাদনের পরিমাণ 100 এককের চেয়ে বেশি চেয়ে কম হলে, উৎপাদনের পরিমাণ 100 এককের চেয়ে কম হলে প্রান্তিক খরচ কত হবে। দেখো আবার সেম কোয়েশ্চেন বলছে এমসি যদি 100 এর চেয়ে কম হয়, অন্যভাবে দিচ্ছে আর কি, এটা 100 হবে, 100 চেয়ে যদি কম হয় তাহলে কি হবে, তাহলে 100 চেয়ে কম হলে আমরা এমসি, এটা যদি এমসি রেখা আঁকি, এমসি রেখা আঁকি, তাহলে 100 চেয়ে যদি কম হয় এমসি অবশ্যই কি হবে 15 চেয়ে কম হবে, 15 চেয়ে কি হবে কম হবে এমসির মান, তাই না, তাহলে আনসার হবে এমসি লেস দেন কি 15, তাহলে এটা আনসার রাইট আনসার হবে এমসি লেস দেন 15 হবে। হ্যাঁ, এটা হবে রাইট আনসার। এরপর আসো চিত্রের রেখাটির আকৃতি এরূপ হওয়ার কারণ কি, মানে এই এসি রেখা এটা এমন হয়েছে কেন, এসি রেখাটা কেন ইউ আকৃতির হয়েছে সেই কথাই বলছে, বলছে এএসএসি মানে শর্ট রান অ্যাভারেজ কস্ট রেখা সমান এফসি প্লাস এবিসি, এই কারণে হয়েছে এএসএসি সমান এবিসি হয়েছে, এটা তো অবশ্যই না, এটা হচ্ছে লং রানের ক্ষেত্রে এটা হয়ে থাকে, শর্ট রানের ক্ষেত্রে কোনোভাবে কি নয়, শর্ট রানের ক্ষেত্রে কোনোভাবে এসি সমান এবিসি এটা হইতে পারবে না, শর্ট রানের ক্ষেত্রে হবে এটা, এটা লং রানের ক্ষেত্রে হইতে পারে, তাহলে এটা হবে না। এবিসি সমপরাবৃত্ত, এবিসি সমপরাবৃত্ত বলা যেতে পারে, এবিসি সমপরাবৃত্ত সে কারণে হয়েছে। তারপর হচ্ছে এএফসি সর্বত্রই এবিসি এর চেয়ে শক্তিশালী, এই জন্য না, আমি তোকে বলি এটা রাইট হইতে পারে, তবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এইটা। মূলত এএফসি রেখাটা এরকম হয়, এএফসি রেখাটা এরকম হয় বুঝছো, এএফসি এভারেজ ফিক্সড কস্ট রেখা, আর এবিসি রেখাটা হয় এরকম নিম্নগামী হয় ঊর্ধ্বগামী হয়, তো দুইটা কারণেই এবিসি তো নিম্নগামী হয়, এবিসি সমপরাবৃত্ত না, এবিসি তো সমপরাবৃত্ত না, এবিসি তো ইউ আকৃতির হয়, এএফসি সমপরাবৃত্ত হয় এএফসি, তাহলে এটা হবে না। তাহলে দেখো এই এএফসি নিম্নগামী হয়, এবিসি কি হয় ইউ আকৃতির হয়, এই দুটোর যোগফলে যেহেতু এসি হয় শর্ট রান অ্যাভারেজ কস্ট রেখা, তো এই দুটো যোগ করলে দেখা যায় যে প্রথমে নিম্নগামী হয় এসি, তারপর কি হয় ঊর্ধ্বগামী হয়, মানে প্রথমে হ্রাস পায় তারপর আবার কি পায় বৃদ্ধি পায়, যার কারণে এসি রেখাটা ইউ আকৃতির হতে আমরা দেখতে পাই। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর আসো, এ বলছে ফার্মের কোন ব্যয় রেখা আকৃতি সমপরাবৃত্ত হয়, একটু আগে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি, আমি তোমাদেরকে বলি, আমি চিত্রগুলো একটু এঁকে দেখাই তোমাদেরকে, এখানে যে চিত্রগুলো আছে সবগুলো একটু আগে, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবা যে কেন কোনটা কি হচ্ছে। এখানে প্রথমে আসো আমরা এএফসি রেখা আঁকি, এএফসি রেখা হয় এরকম, এই যে এএফসি রেখাটা বুঝছো, তারপরে এবিসি রেখা একটু আগে করে দিচ্ছি, এবিসি রেখা হয় এরকম ইউ আকৃতির এবিসি, এমবিসি, আর এসি রেখা হচ্ছে এই দুটো যোগফল নিয়ে হয় এসি রেখা, এটার উপরে থাকে, এই দুটোর উপরে থাকে। হ্যাঁ, আর এমসি রেখাও হয় কি হয় ইউ আকৃতির হয়, এসির সর্বনিম্ন বিন্দুতে, এসির কি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচ থেকে কি করে, নিচ থেকে ছেদ করে উপরের দিকে যায়, এটা হচ্ছে এমসি রেখা, এরকম হয়ে থাকে। সবগুলো রেখাই লিখে দিলাম। এখন তোমরা আমাকে বলো ফার্মের কোন ব্যয় রেখাটি সমপরাবৃত্ত হয়। আচ্ছা, সমপরাবৃত্ত মানে কি আমি একটু বলি, সমপরাবৃত্ত মানে হচ্ছে এটা এরকম থাকে যে আমরা মূলবিন্দু থেকে উত্তল রেখা পড়ছিলাম না, এটা হচ্ছে মূলবিন্দু থেকে উত্তল রেখা, এই মূলবিন্দু থেকে উত্তল রেখার আরেকটা নাম হচ্ছে সমপরাবৃত্ত, আর মূলবিন্দু থেকে অবতল রেখা হচ্ছে এইটা, এটা হচ্ছে অবতল রেখা। আমরা উত্তল লেন্স অবতল লেন্স তো পড়ছিলাম না 9-10-এ, এটা হচ্ছে অবতল লেন্সের মতো, তাই না, এটা তো সেজন্য এটাকে আমরা মূলবিন্দু থেকে অবতল বলি, আর এটা হচ্ছে উত্তল লেন্স এরকম দেখতে এরকম, ঠিক আছে, সেজন্য এটাকে মূলবিন্দু থেকে উত্তল বলা হয়। তাহলে মনে রাখবা মূলবিন্দু থেকে উত্তল রেখার মতো যেটা আছে এই যে এটাকে আমরা বলি সমপরাবৃত্ত, ঠিক আছে, সমপরাবৃত্ত আমরা বলতে পারি। তাহলে আনসার কোনটা হবে বলো তো, আনসার হচ্ছে আমরা বলবো এএফসি রেখা কি হয় সমপরাবৃত্ত হয়ে থাকে। বলছে স্বল্পকালের নিচের চারটি রেখার মধ্যে কোনটি আকৃতি পৃথক, স্বল্পকালে কোনটার আকৃতি পৃথক বলছে এখান থেকে। তো আমরা জানি যে এসি রেখা হয় ইউ আকৃতির, এমসি রেখা ইউ আকৃতির হয়, এবিসি রেখা এটাও ইউ আকৃতির হয়, এটা কি হয় ইউ আকৃতির হয়, কিন্তু এএফসি রেখা এটা সমপরাবৃত্ত হয়, ইউ আকৃতির হয় না। তাহলে আনসার হবে কোনটা, এটা ইউ আকৃতি, এটা ইউ আকৃতি, এটা একটু আগে রেখে দিচ্ছি, শুধু এটা কি হয় ভিন্ন হয়, তাহলে এটাই হচ্ছে রাইট আনসার, এএফসি হবে। তারপর আসলে নিচের এই যে রেখাটা এটা কোন ধরনের রেখা বলছে, আমি একটু তোমাদেরকে এঁকে দেখাই। হ্যাঁ, একটা স্বল্পকালে একটা ফার্মের এএফসি এবিসি এসি এমসি সেগুলো তো করে দিছি, চারোটাই করে দিছি, কেমন, আর তিনটা রেখা আছে সেগুলো একটু বলে দিই। স্বল্পকালের ক্ষেত্রে এটা হচ্ছে টিএফসি রেখা, টোটাল ফিক্সড কস্ট রেখা, আর এটা হচ্ছে টিভিসি, টোটাল ভ্যারিয়েবল কস্ট রেখা, প্রথমে কর্মরাশি হার বাড়ে তারপর কর্মরত হার বাড়ে, টিভিসি। আর টিসি রেখাটা এখান থেকে শুরু হবে, মূল লম্বক্ষ থেকে শুরু হবে, যেখানে টিএফসি আছে সেখান থেকে, এবং এই শেপে যাবে, এটাই হচ্ছে কি রেখা, টিসি রেখা, কি রেখা টিসি।
তাহলে এটা হচ্ছে টিএফসি, টিভিসি এবং টিসি। আর এই সেন্সগুলো আবার একটু করে দিই। এটা যদি হয় আমাদের এএফসি, মানে এএফসি এবিসি, এএফসি যেটা হয় এবিসি হবে এটা ইউ আকৃতির। আর এএফসি এবিসি যোগ করে কি হয় এএসসি রেখা হয়। আবার একটু বলি এমসি রেখাটা কেমন হয়, এমসি রেখাটা ওইখানেই হবে, এমসি রেখাটা এএসসি সর্বনিম্ন বিন্দুতে, এমসি রেখাটা নিচে হাত করে উপরের দিকে যাবে, এরকমই হবে। এই হচ্ছে সব রেখা, কনফিউশন হওয়ার কোনো দরকার নাই, স্বল্পকালে এইভাবে সবগুলো রেখা। আর দীর্ঘকালের ক্ষেত্রে যদি বলি, দীর্ঘকালের ক্ষেত্রে এইখানে শুধুমাত্র একটা রেখা আঁকতে হয়। দীর্ঘকালের ক্ষেত্রে শুধুই কি টিভিসি রেখা, সেই টিভিসিটাই কি টিসি রেখা লং রানের ক্ষেত্রে, কারণ লং রানের ক্ষেত্রে কোনো স্থির ব্যয় থাকে না, সবই পরিবর্তনশীল ব্যয়। তো যেটাই টিভিসি সেটাই কি টিসি, তার মানে এখানে যে টিভিসি আছে সেটাই কি হবে টিসি আকারে হবে। আর লং রানের ক্ষেত্রে এই রেখাগুলো সেম, এই রেখাগুলো এখানে এফসি থাকে না, লং রানের ক্ষেত্রে এফসি থাকে না, এবিসি এটা থাকতে পারে, এবিসি মূলত এবিসি যেটা সেটাই এসি। তো লং রানের ক্ষেত্রে এখানে শুধু দুইটা রেখা, একটা হচ্ছে এসি যেটা এবিসি মূলত সেটা একই থাকে এবিসি এসি, আর হচ্ছে এমসি রেখাটা এটার মতোই, এটার মধ্যে এমসি রেখা হবে। তাহলে এটা হচ্ছে লং রানের ক্ষেত্রে এই দুইটা রেখা। আর স্বল্পকাল হচ্ছে এই তিনটা, এগুলো লাগবে না, লং রানেরগুলো লাগবে না, এগুলো পরীক্ষা বেশি আসে না। হ্যাঁ পরীক্ষা হয়তো এটা আসতে পারে লং রানের ক্ষেত্রে টিসি রেখাটা কোথেকে শুরু হবে সেটা মূলবিন্দু থেকে, কিন্তু স্বল্পকালে টিসি রেখাটা শুরু হবে লম্ব অক্ষ থেকে, এটা হয়তো পরীক্ষা আসতে পারে, কিন্তু বাকিগুলো আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো এই রেখা দুটো তুমি যদি এগুলো যদি মনে রাখতে পারো, দুই একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে এমসিকিউ তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে দেখবে। তাহলে এটা কি রেখা হবে, এটা হবে এই যে এটা একটা রেখা আছে এরকম রেখা, সেটা হচ্ছে টিএফসি রেখা, টোটাল ফিক্সড কস্ট রেখা। হ্যাঁ, তাহলে আমাদের আনসার কি দাঁড়াবে, আনসার আমরা করব এটা হচ্ছে একটা টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট রেখা, ভূমি অক্ষের সমান্তরাল হবে। আচ্ছা এটা আর কি কি রেখা হইতে পারে আর একটু বলে দিই। এটা শুধু টিএফসি রেখা নয়, এই রেখাটা হইতে পারে আর কিছু নাম বলতে পারি, এটা আমরা এটাকে আমরা টিএফসি টোটাল ফিক্সড কস্ট রেখা বলতে পারি। হ্যাঁ, এটাকে আরেকটা নাম বলতে পারি আমরা হচ্ছে পূর্ণ পর্যায়মূলক বাজারের ক্ষেত্রে পি সমান এ আর সমান কি এম আর রেখা, সেটা কিন্তু আমরা বলতে পারি আমরা কেমন এটাকে, এই রেখাটাকে। ওকে, আবার বলতে পারি এই রেখাটা হচ্ছে যেটা আমরা স্বয়ংভূত ভোগ বলি, চ্যাপ্টার 9-এ আছে আমাদের স্বয়ংভূত ভোগ, যেই ভোগটা এর উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, এই রেখাটাও কিন্তু ভূমি অক্ষের সমান্তরাল হয়, স্বয়ংভূত ভোগ রেখা সেটা কিন্তু ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে, ওইটাও আমরা বলতে পারি। তারপর আমরা আরো বলতে পারি যে যে কোনো যে আমরা যদি যে বিধিগুলো আছে, হ্যাঁ যেমন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির মধ্যে যেটা প্রান্তিক উৎপাদন আছে, মার্জিনাল প্রোডাকশন আছে, যেটা যেটা স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, তার যে প্রান্তিক উৎপাদন সেই রেখাটা এরকম হইতে পারে। বুঝছো, তাহলে অনেক কিছু বিষয় কিন্তু আছে। তো যে কোনো ধরনের কোশ্চেন হইতে পারে, হার্ড কোশ্চেন করতে গেলে মানে ঘুরায় যদি প্রশ্ন করতে চায় অনেকভাবে করা যায়। ঠিক আছে, এই আর কি। আচ্ছা এরপর চলে আসি আমরা, এরপর বলতে যে নিচের কোনটি ইউ আকৃতির বিশিষ্ট। তো ইউ আকৃতি কোনটা হয়, টিসি তো একটু আগে দেখাইছি সাপের মতো, হ্যাঁ প্রথমে ক্রমহ্রাসমান ক্রমবর্ধমান, টিএফসি তো ভূমি অক্ষের সমান্তরাল, আর এএফসি হচ্ছে নিম্নগামী নিচের দিকে নামতে থাকে। তবে এএফসি কখনো ভূমি অক্ষকে স্পর্শ করবে না, মনে রাখবা। এই এএফসি রেখাটা, এই যে এফসি রেখা যেটা হচ্ছে আমরা বলছি এরকম হয় নিচের দিকে নামতে থাকে, এই এফসি কখনোই ভূমি অক্ষকে স্পর্শ করবে না, কারণ এফসির মান কখনো জিরো হইতে পারে না সেজন্য। আর এসি রেখা বা শর্টটা ব্যাসকস রেখা সেটা কি হয় ইউ আকৃতির হয়ে থাকে এসি রেখা। এবিসি রেখাটা ইউ আকৃতি হয়, এবিসি আনসার থাকলে সেটা আমরা আনসার করতে পারতাম। ঠিক আছে, তো সেটা অপশন ছিল না, তাহলে আনসার হবে এটা, এই 4 নাম্বারটা। এরপর আসো 18 নম্বর কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। এখানে বলছে নিচের কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়। দেখছো মূল বিন্দু থেকে কোন রেখাটা শুরু হয়, যে প্রশ্নটা আমি বলতেছি সেটা কিন্তু চলে আসছে। মোট পরিবর্তনশীল খরচ মানে টিভিসি রেখা, হ্যাঁ এটা হইতে পারে। তারপর হচ্ছে মোট স্থির খরচ, এটা হচ্ছে লম্বক থেকে শুরু হয়। মোট ব্যয়, এটাও লম্বক থেকে শুরু হয় স্বল্পকালের ক্ষেত্রে, লং রানের ক্ষেত্রে হ্যাঁ হইতে পারে, কিন্তু এখানে শুধু মোট ব্যয় বলছে, তার মানে স্বল্পকাল চিন্তা করো। গড় ব্যয় এটা হবে না, এটা ইউ আকৃতির হয়, তাহলে আসতে হবে মোট পরিবর্তনশীল ব্যয়, এটা হবে পরিবর্তনীয় ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়, তাহলে আসতে হবে 1 নাম্বারটা। এরপরে একটা সূচি দেওয়া আছে, কেমন এই সূচির মধ্যে বলছে উৎপাদন 0, 1, 2, মোট স্থির ব্যয় দেওয়া আছে, সবসময় স্থির আসছে, মোট স্থির ব্যয় মানে স্থির থাকবে সবসময়, আর পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে। বলছে উদ্দীপক অনুযায়ী 2 একক দ্রব্যের মোট খরচ কত। এই দেখো 2 একক উৎপাদন করলে তখন আমার মোট খরচ কত, টিএফসি প্লাস টিভিসি যোগ করলে মোট খরচ বের হবে, তাহলে 20 আর 18 যোগ করলে 38 হবে, কেমন তাহলে আনসার কি হবে 38, একদম সহজ না। আচ্ছা পরবর্তী কোশ্চেন, উদ্দীপক অনুযায়ী পরিবর্তনশীল খরচ রেখার আকৃতি কেমন হবে। আচ্ছা এখানে যে পরিবর্তনশীল খরচ আছে, এই যে পরিবর্তনশীল খরচ সেই রেখার আকৃতি কেমন হবে। তো তুমি যদি পরিবর্তনশীল খরচটা একটু চিন্তা করলে বুঝবা, আমি উৎপাদন করতেছি এখানে একটা দুইটা উৎপাদন করতেছি, এখানে ছিল 10 তারপর 18, তাহলে এখানে 10 যদি 20 ধরি 10 এখানে, হ্যাঁ এখানে যদি 20 ধরে আমি
এই যে পরিবর্তনশীল ব্যাস টিভিসি যদি রেখা আঁকি আর কি, তাহলে একের অবস্থায় 10, দুই অবস্থায় হচ্ছে 18। তার মানে রেখাটা কি হবে এরকম না, রেখাটা হচ্ছে এরকম না, এটা হচ্ছে টিভিসি মানে টোটাল ভ্যারিয়েবল কস্ট রেখা, বুঝছো? এটা হচ্ছে ঊর্ধ্বগামী, কি আমি বলো ঊর্ধ্বগামী, উপরের দিকে যাচ্ছে। ওকে, আর এই রেখাটা কি হবে, এই রেখাটা হচ্ছে 20-20 না, তাহলে এই বরাবর এক অবস্থায় 20, দুই অবস্থায় 20, তার মানে রেখাটা এরকম হবে এরকম। এটা হচ্ছে টিএফসি টোটাল ফিক্সড কস্ট রেখা, আর এটা হচ্ছে টিভিসি, এটা হচ্ছে কি টিভিসি রেখা, ঠিক আছে, ঊর্ধ্বগামী হবে। তাহলে আনসার কি দাঁড়াবে, আনসার হচ্ছে আমরা বলবো যেহেতু টিভিসিটা বাড়তেছিল, সো আনসার হচ্ছে ঊর্ধ্বগামী হবে। এরপর চলে আসি, আরেকটা প্রশ্ন দিয়েছে, শ্রম দেওয়া আছে 1, 2, 3 এবং মোট উৎপাদন দেওয়া আছে 14, 22, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, এখানেও সেম 14 প্রশ্নবোধক চিহ্ন 6 দেওয়া আছে। আচ্ছা, আগে ফার্স্ট আমাকে বলো এটা কোন বিধি, এটা কি স্বল্পকালীন বিধি নাকি দীর্ঘকালীন? উত্তর হচ্ছে স্বল্পকালীন। কেন? কারণ এখানে একটা উপকরণ আছে যেটা চেঞ্জ হচ্ছে, অন্য পণ্যগুলো মনে করো যে স্থির আছে, এরকম চিন্তা করতে পারো। তো এটা অবশ্যই প্রান্তিক উৎপাদন বিধিগুলো বলতেছে, তার মানে স্বল্পকালীন বিধিগুলো আর কি। বলছে সূচিতে খালি ঘরে মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন যথাক্রমে কত হবে। এখানে একটা মানে ঘোরানো একটা কথা আছে, ঘোরানো কথাটা কিন্তু মনে রাখতে হবে। যদিও এখানে প্রান্তিক উৎপাদন এইটা কিন্তু আগে আছে, মানে আমি যদি এই পাশ থেকে পড়া শুরু করি এটা কিন্তু আগে আছে, কিন্তু এইটা আগে প্রশ্ন জিজ্ঞেস করা নেই। প্রশ্ন বলছে মোট উৎপাদন, তারপর বলছে প্রান্তিক উৎপাদন যথাক্রমে বলে দিচ্ছে, তাই না? তার মানে আগে মোট উৎপাদন কোনটা, এইটা, তাহলে এটা ফার্স্টে তোমাকে বলতে হবে, তারপর তুমি এটা বলতে পারবা। কেমন? তাহলে আগে এইগুলো আমরা বের করে ফেলি আগে, তারপর আমরা একটা পর একটা, এটার পর এটা, তারপর সিরিয়ালি বলবো, ঠিক আছে? তাহলে চলো আমরা করি। প্রথম হচ্ছে আমাদের এখানে প্রান্তিক বের করতে হবে। হ্যাঁ, তো প্রান্তিক বের করলে মোটে পার্থক্য করবা, মানে এই মোট থেকে আগের মোটটা বাদ দিবা, 22 থেকে 14 বাদ দাও, তাহলে 22 থেকে 14 বাদ দিলে হয় 8, তাহলে এখানে হবে 8। আর এরপরে মোট বের করতে হবে, মোট বের করতে হলে এর আগের মোটের সাথে পরের ওইটার প্রান্তিকটা যোগ করে দিবা। 22-এর সাথে 6 যোগ করলে কত হবে, 28 হবে। 22-এর সাথে 6 যোগ করলে কত হবে, 28 হবে। তাহলে যোগ করে দাও, তাহলে আনসার হবে 28, আর কত হয় 28 আর 8, এটা হচ্ছে রাইট আনসার, তাই না? আচ্ছা, তাহলে আমাদের আনসার কি দাঁড়াবে, আনসার হচ্ছে 28 এবং 8। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এরপর আসো, এর বলছে উপরোক্ত উদ্দীপকে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের পরিবর্তনের কারণ। এখানে যে মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন পরিবর্তন হচ্ছে, দেখো মোট উৎপাদনটা 14, 22 এবং এরপরটা 28 হয়েছে, এখানে 14, 8, 6 হয়েছে, তার মানে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি হয়েছে, কার্যকর হয়েছে। বলছে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, হ্যাঁ ঠিক আছে, মোট উৎপাদনটা ক্রমহ্রাসমান, প্রথমে 14 বাড়ছে, তারপর বাড়ছে হচ্ছে 8, তারপর বাড়ছে কত 6, সেজন্য তাহলে ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, এটা আমরা বলতে পারি। এরপরটা হচ্ছে গড় উৎপাদন সর্বদা স্থির থাকে না, গড় উৎপাদন কিন্তু এখানে স্থির থাকবে না, গড় উৎপাদন কিন্তু পরিবর্তন হবে। হ্যাঁ, এরপর হচ্ছে প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান, এটা বলতে পারি। তাহলে আনসার হবে 1 ও 3, 1 ও 3 হবে, 2 নম্বরটা হবে না, গড় উৎপাদন সর্বদা স্থির থাকবে না, গড় উৎপাদন চেঞ্জ হবে। কেমন? আচ্ছা, তারপরটা আর একটা সূচি সেম, এখানে শ্রম দেওয়া আছে, মোট উৎপাদন দেওয়া আছে। প্রশ্ন করছে চতুর্থ এককের শ্রমের প্রান্তিক উৎপাদন কত, এই 4 নাম্বারটার প্রান্তিক কত হবে। তাহলে এখানে প্রান্তিক যদি বের করতে চাও, এই মোটের পার্থক্য করবা, এই মোটের পার্থক্য আগে ছিল কত, আগে ছিল 48 হয়েছে 56, তাহলে বিয়োগ করে দাও, 56 থেকে 48 বিয়োগ করে দিলে এখানে 5, এখানে 2, তার মানে 8 হবে। কত হবে, 8, তাহলে আনসার হচ্ছে 8, 8 হবে আনসার, রাইট আনসার 8। এরপরটা আসো, বসু উদ্দীপকে কোন বিধি কার্যকর হয়েছে, আমরা একটু দেখি তো এখানে কোন বিধি কার্যকর হয়েছে, আমরা একটু বের করে দেখি। প্রথমটা আমরা প্রান্তিক মার্জিনাল প্রোডাকশন আমরা বের করি, প্রথমটা হচ্ছে 20, যেটা আমরা সেটা প্রান্তিক লিখলাম, তারপর মোটে পার্থক্য লিখবা, 36 থেকে 20 বাদ দিলে হবে 16, কেমন? তারপর হচ্ছে 48 থেকে 36 বাদ দাও, 48 থেকে 36 বাদ দিলে হবে 12, তারপর হচ্ছে 56 থেকে 42 বাদ দাও, তাহলে 6, 2, 8, তাহলে 8 হবে। তাহলে ক্রমান্বয়ে কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে প্রান্তিক উৎপাদন। তাহলে কোন বিধি কার্যকর হয়েছে, উত্তর হবে ক্রমহ্রাসমান কি প্রান্তিক উৎপাদন বিধি, এটা কি হয়েছে, কার্যকর হয়েছে। কেমন? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এরপর আসো, স্বল্পকালে কোনটি পরিবর্তনীয় ব্যয় বলছে, মানে কোনটা পরিবর্তনশীল ব্যয় হবে বা পরিবর্তনীয় ব্যয় হবে স্বল্পকালের ক্ষেত্রে। বলছে ফার্মের জমি ক্রয় ব্যয়, ফার্মের জমি ক্রয় ব্যয়টা তো স্থির ব্যয় একটা, বা একটা ফিক্স কস্ট বলতে পারো, কেমন, বা একটা দীর্ঘ সময়ের জন্য একটা কস্ট করা, এটা তো বারবার করা হয় না, ঠিক আছে। তারপর হচ্ছে বাড়ি ভাড়া বাবদ, এটা হচ্ছে ফিক্সড, বাড়ি ভাড়া আমাকে সবসময় ফিক্সে দিতে হয়। তারপর হচ্ছে যন্ত্রপাতি ক্রয়জনিত, এটাও ফিক্সড কস্ট। কাঁচামাল ক্রয়, এটা বারবার করতে থাকতে হবে, হ্যাঁ, এটা একটা পরিবর্তনশীল ব্যয় আমরা বলতে পারি, এটা উৎপাদনের উপর নির্ভর করে থাকে, তাহলে আনসার হবে কাঁচামাল ক্রয়। এরপর বলছে ব্যয় কোনটির উপর নির্ভরশীল, আমাদের যে ব্যয় সেটা কোনটার উপর নির্ভরশীল, আয়ের উপর, উৎপাদনের উপর, উপকরণের উপর, বিনিয়োগের উপর। উত্তর হচ্ছে
আমাদের ব্যয় ডিপেন্ড করে থাকে উৎপাদনের উপর। আমি যদি উৎপাদন বেশি করতে চাই ব্যয় বেশি হবে, উৎপাদন কম করতে চাইলে ব্যয় কি হবে, কম হবে। অনেকে আবার এটাকে আয় মনে করতে পারে, আয়ের উপর ব্যয় ডিপেন্ড করে এরকম বলতে পারে না, উত্তর হবে উপকরণের উপর। উপকরণ বলতেছি উৎপাদনের উপর। উৎপাদন বেশি করলে আমার বেশি ব্যয় হবে, উৎপাদন কম করলে আমার কি হবে, কম ব্যয় হবে। কেমন, রাইট আনসার হচ্ছে উৎপাদন হবে। এরপরে বলছে কোনটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কোনটা আমি একটু বলি। উৎপাদন অপেক্ষক মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্বল্পকাল, একটা দীর্ঘকাল। কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে, কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে। আমি যদি একটার উপর বার দিই, মানে একটা স্থির উপকরণ একটা পরিবর্তনশীল বোঝাচ্ছে, যেটার উপর বার আছে সেটা স্থির উপকরণ, আর যেটার উপর বার নাই সেটা পরিবর্তনশীল বোঝাচ্ছে। এইটাকে বলা হয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর যেখানে উৎপাদনের সকল উপকরণ চেঞ্জ হবে সেটাকে বলা হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। অর্থাৎ যে উৎপাদন অপেক্ষক কিছু উপকরণ স্থির কিছু উপকরণ পরিবর্তনশীল সেটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর দীর্ঘকালীন উৎপাদন হচ্ছে যে উৎপাদন অপেক্ষকের উৎপাদনের সকল উপকরণ কি হবে, পরিবর্তনশীল হবে, তাকে আমরা বলি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। কেমন, তাহলে একটা প্রতিষ্ঠানের স্বল্পকালে কিছু উপকরণ স্থির কিছু উপকরণ পরিবর্তনশীল থাকে, কিন্তু দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ কি হয়, পরিবর্তনশীল হয়ে থাকে। তাহলে এখানে কোনটা রাইট আনসার, এখানে এটা বার আছে, এখানে একটা বার আছে, এখানে একটা বার আছে, তাহলে এগুলো সবগুলো স্বল্পকাল। শুধু এটা আছে যেটার উপর কোনো বার নাই, এটা হচ্ছে দীর্ঘকাল হইতে পারে। তার আনসার হচ্ছে রাইট আনসার 4, এটাই হবে। কেমন, আচ্ছা। এরপরে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রের মধ্যে এগুলো মূলত দীর্ঘকালীন যে বিধিগুলো আছে, যেগুলোকে আমরা মাত্রাগত উৎপাদন বিধি বলি, সেগুলোর চিত্র তোমরা দেখতে পাচ্ছ, তাই না? তো এই চিত্রের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ, যে কিছু আইসোকয়েন কার্ভ বা সম উৎপাদন রেখা আছে। কিছু আইসোকয়েন কার্ভ বা সম উৎপাদন রেখা আছে। এই আইসোকয়েন কার্ভগুলোর মধ্যে প্রথমে যেটা মান দেওয়া আছে, আচ্ছা আমরা একটু অপশনগুলো দেখি। প্রথমে যেটা মান দেওয়া আছে 13, তারপর 24, 32, 38। দেখো এখানে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে, মনে রাখবা। এই মাত্রাগত উৎপাদন বিধিগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে এরকম উৎপাদনটা বৃদ্ধি পাবে, হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে উৎপাদনটা বৃদ্ধি পাবে, কিন্তু উৎপাদন কি হারে বৃদ্ধি পাচ্ছে সেটা তোমাকে মনে রাখতে হবে। আমি তোমাকে এক্সাম্পল স্বরূপ বোঝাই, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এখানে আমি একটা দিলাম এভাবে করে। তো আইসোকয়েন কার্ভ 1, আইসোকয়েন কার্ভ 2, আইসোকয়েন কার্ভ 3। তা আমার কথা শোনো, প্রথমে আছে মনে করো 10, তারপরটা আমি দিলাম, প্রথমে 10 দিলাম, তারপরটা আমি দিলাম হচ্ছে 18, তারপরটা আমি দিলাম 24। ভালো করে বুঝবা, হ্যাঁ। তো আরেকটা করলাম এখানে, আইসোকয়েন কার্ভ 1, আইসোকয়েন কার্ভ 2, আইসোকয়েন কার্ভ 3। তো প্রথম আইসোকয়েন কার্ভ হচ্ছে প্রথমে দিলাম 10, তারপরটা আমি দিলাম হচ্ছে মনে করো 22, এরপরটা দিলাম 36, এরপরটা আমি 36 দিছি। এখানে আরেকটা আঁকলাম, আইসোকয়েন কার্ভ 1, আইসোকয়েন কার্ভ 2, আইসোকয়েন কার্ভ 3। শোনো, প্রথমটা দিছি আমি 10, এরপরটা দিলাম 20, এরপরটা দিলাম 30। দেখো এটাও বাড়তেছে 10, 18, 24, এটাও বৃদ্ধি পাচ্ছে 10, 22, 36, এটাও বাড়তেছে 10, 20, 30, এটাও বাড়তেছে। তবে তিনটা 3 বিধি মনে রাখবে, যে প্রত্যেকটা বাড়তেছে দেখেই, বৃদ্ধি পাচ্ছে দেখেই, এটার মধ্যে বৃদ্ধি পাচ্ছে দেখে ক্রমবর্ধমান লিখে দিতে পারবে না। তোমাকে মনে রাখতে হবে এখানে যে বৃদ্ধি সবসময় পাবে, প্রত্যেকটা বৃদ্ধির মধ্যে বৃদ্ধি পাবে, বৃদ্ধির হারটা লক্ষ্য করতে হবে কোন হারে, কি হারে বৃদ্ধি পাচ্ছে। যেমন প্রথমে ছিল 10, তারপর 18, তারপর 24 হয়েছে, তাহলে এটা প্রথমে বৃদ্ধি পাইছে 10, তারপর 8 বৃদ্ধি পেয়ে 18 হয়েছে, তারপর 6 বৃদ্ধি পেয়ে 24 হয়েছে। আবার বলছি, প্রথমে 10 বাড়ছে, তারপর 8 বৃদ্ধি পেয়ে 18 হয়ে আছে, তারপর 6 বৃদ্ধি পেয়ে 24 হয়ে আছে। তো বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে, কিন্তু বৃদ্ধির হারটা কেমন, প্রথমে 10 বৃদ্ধি, তারপর 8 বৃদ্ধি, তারপর 6 বৃদ্ধি, তার মানে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে, বুঝছো? এবার এটা দেখো, এটার মধ্যে প্রথমে 10 বৃদ্ধি পেয়েছে, 10 বৃদ্ধি পেয়ে 10 থেকে 22 হয়েছে, তার মানে 12 বৃদ্ধি পাইছে, তারপর 14 বৃদ্ধি পেয়ে 36 হয়েছে। তাহলে বৃদ্ধি পাচ্ছে এখানেও, এটার মতো এখানেও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধির হারটা খেয়াল করবা, প্রথমে 10 বৃদ্ধি, তারপর 12 বৃদ্ধি, তারপর 14 বৃদ্ধি। তার মানে এখানে কি, যে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, প্রথমে 10 বৃদ্ধি, 12 বৃদ্ধি, 14 বৃদ্ধি। এরপর এটা আসো, এটার মধ্যে প্রথমে 10, তারপর 20, তারপর 30, তার মানে প্রথমে 10 বৃদ্ধি, তারপর আবার 10 বৃদ্ধি, আবার 10 বৃদ্ধি, স্থির হারে 10 হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বিষয়টা বুঝছো, সবসময় বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে দেখে ক্রমবর্ধমান লেখা যাবে না, বারবার বলার পরও পরীক্ষা হলে গিয়ে তোমরা ভুল করে চলে আসো। এগুলোর শেষে মাত্রাগত উৎপাদন বিধি হবে, এটা প্রথমে মাথায় রাখবা, কেমন? আবার অনেকে ঠিকই ক্রমহ্রাসমান যে সেটা বুঝতে পারে, কিন্তু প্রান্তিক উৎপাদন বিধি লিখে চলে আসে। তাহলে মাথা ঠান্ডা রাখতে হবে,
প্রথমে মনে রাখবে এগুলো শেষ হবে মাত্রাগত উৎপাদন বিধি, যেটা সেটা মাত্রাগত উৎপাদন বিধি, এগুলো সম উৎপাদন রেখা যেহেতু আছে। তো কি হারে এখানেও বৃদ্ধি পাচ্ছে, এখানেও বৃদ্ধি পাচ্ছে, এখানেও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধির হারটা খেয়াল করবা। এটা প্রথমে 10 বৃদ্ধি, 8 বৃদ্ধি, 6 বৃদ্ধি, তার মানে ক্রমশ হার বৃদ্ধি। এটা প্রথমে 10 বৃদ্ধি, 12 বৃদ্ধি, 14 বৃদ্ধি, তার মানে এটা ক্রমবর্ধমান হার বৃদ্ধি। এটা প্রথমে 10 বৃদ্ধি, তারপর আবার 10, আবার 10 বৃদ্ধি, তার মানে স্থির হারে বা স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি হবে। কেমন? তাহলে এগুলো সবগুলো হবে মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে এখানে আমাদের আনসার পড়ে এবার প্রথমে 13 বৃদ্ধি পাইছে, 13 থেকে হয়েছে 24, কত বাড়ছে বলো? প্রথমে 13 বাড়ছে, তারপর হচ্ছে 13 থেকে 24 হয়েছে, তার মানে 11 বৃদ্ধি পাইছে। কত বৃদ্ধি পাইছে? 11। 24 থেকে 32 হয়েছে, তার মানে কত বৃদ্ধি পাইছে? 24 থেকে 32 হলে 8 বৃদ্ধি পাইছে, 8 নাকি? এদিকে 6, এদিকে 2, হ্যাঁ 8। তা 32 থেকে 38 হয়েছে, তাহলে কত বৃদ্ধি পাইছে? 32 থেকে 38 মানে হচ্ছে 6 বৃদ্ধি পাইছে। তাহলে প্রথমে 13, তারপর 11, তারপর 8, তারপর 6 বৃদ্ধি হয়েছে। তার মানে এটা কোন বিধি হবে? ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে বৃদ্ধির হারটা, এটাকে আমরা বলি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি হবে। কেমন? বুঝতে পারছো সবাই? ক্লিয়ার একদম? আচ্ছা, এরপর আসো। এরপর এখানে একটা সূচি দেওয়া আছে, বিক্রয় পরিমাণ দেওয়া আছে, দাম দেওয়া আছে, মোট আয় দেওয়া আছে, গড় আয় দেওয়া আছে, প্রান্তিক আয় দেওয়া আছে। আমার কথা ভালো করে শুনবা। বিক্রয় পরিমাণ বিক্রয় পরিমাণ দেওয়া আছে 1, 2, 3, দাম দেওয়া আছে স্থির। আচ্ছা, তোমরা আমাকে বলো, যদি কোনো অবস্থায় দামটা যদি স্থির থাকে কোনো একটা বাজারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে, সেটা কোন বাজার? সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে দাম থাকে নির্দিষ্ট বা স্থির। একচেটিয়া বাজারের ক্ষেত্রে দাম হয় কি? পরিবর্তনশীল। তাহলে আনসার হবে এটা পূর্ণ বাজার, এটা বুঝতে পারছি। মোট আয়টা বাড়তেছে 10, 5, 10, 15, আর গড় আয় আর প্রান্তিক আয় স্থির থাকতেছে। কেমনে বের করতে হয় এগুলো জানো? এই মোট আয় বের করতে হবে, এই দুটো গুণ করে P × Q গুণ করে 5 × 5, 5 × 1, তারপর 5 × 2 = 10, 3 × 5 = 15 মোট আয় বের হবে। প্রান্তিক গড় আয় কেমনে করবা? এই মোট আয়কে কি দিয়ে ভাগ করবা? 5 কে 1 দিয়ে ভাগ করলে হয় 5, 10 কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, 15 কে 3 দিয়ে ভাগ করলে হয় 5। তারপর প্রান্তিক কেমনে বের করবা? একটা ক্ষেত্রে, হ্যাঁ মনে রাখবা, একটা ক্ষেত্রে যেটাই মোট আয় সেটাকে লিখবা প্রান্তিক আয়। তারপর মোট আয় পার্থক্য লিখবা। 10 থেকে 5 বাদ দিলে হবে 5, 15 থেকে 10 বাদ দিলে হবে কত? 5, এভাবে করে নির্ণয় করবা। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তাহলে আমরা এখানে বলতে উপরের উদ্দীপক অনুযায়ী গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা কেমন হবে? দেখো, গড় ব্যয় আর প্রান্তিক ব্যয় রেখা যদি স্থির আছে, তো উৎপাদন তুমি যেমন বিক্রয় তুমি যেমনই করো, যেহেতু স্থির আছে গড় ব্যয় আর প্রান্তিক ব্যয়, এই রেখাটা হবে ভূমি অক্ষের সমান্তরাল। P সমান AR সমান মূলত কি হয়? MR রেখা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে। কেমন? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে P সমান কি হবে? AR সমান কি হবে? MR হবে। ওকে, এরকমই হবে। তাহলে আনসার হচ্ছে ভূমি অক্ষের কি হবে? সমান্তরাল হবে। ভূমি অক্ষের সমান্তরাল। পরবর্তী কোশ্চেন বলছে, উদ্দীপক অনুযায়ী গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা নিচের কোন বাজারের সাথে সঙ্গতিপূর্ণ? এই যে বলে দিলাম আমি, এটা কোন বাজার হবে? যেহেতু দাম স্থির আসছে, তার মানে অবশ্যই এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করছে বা পূর্ণ বাজারের সাথে সঙ্গতিপূর্ণ। এরপরে এখানে একটা রেখা দিচ্ছে, এটা বলছে লম্বক্ষ চিত্রে লম্বক্ষ বরাবর যোগান রেখাটি উৎপাদনের কোন উপাদানের হইতে পারে? শোনো, উৎপাদনের সকল উপকরণ বৃদ্ধি করা যায় বা দাম বাড়ালো যোগান বাড়ানো যায়, কিন্তু একটা যায় না, সেটা হচ্ছে ভূমির। ভূমির যোগান হচ্ছে সম্পূর্ণ কি বলবো, অস্থিতি স্থাপক। তুমি দাম বাড়ালেও তোমার ভূমির যোগান বাড়াতে পারবে না। একটা জমি বা একটা বাতাস বা সূর্যের আলো, সমুদ্র, তুমি কি চাইলে দাম বাড়ালে যোগান বাড়ানো যাবে? যাবে না। তাই বলা হয় যে ভূমির যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক। সম্পূর্ণ স্থিতিস্থাপক কথাটার মানে হচ্ছে যে এই জিনিসের দামের পরিবর্তন হইলেও যোগানের পরিবর্তন হবে না, বা বলতে পারো স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের কোনোই পরিবর্তন হবে না, সেইটাকে আমরা বলি সম্পূর্ণ স্থিতিস্থাপক। কেমন? পরীক্ষা আসতে পারে যে ভূমির যোগান রেখা দেখতে কেমন, বা পরীক্ষা আসতে পারে যে ভূমির যোগান রেখার ঢাল কেমন, এটা পরীক্ষা প্রশ্ন বলতে পারে। ভূমির যোগান রেখার ঢাল হচ্ছে অসীম ঢাল। লম্বকের সমান্তরাল হলে সেই সরলরেখার ঢাল কি হয়? অসীম হয়। আমরা পড়েছি ঊর্ধ্বগামী হলে পজিটিভ ঢাল, নিম্নগামী হলে কি নেগেটিভ ঢাল, ভূমি অক্ষের সমান্তরাল হলে শূন্য ঢাল, লম্বকের সমান্তরাল হলে কি ঢাল? অসীম ঢাল। আমরা বলি পাহাড় উঠতে গেলে পজিটিভ ঢাল আমরা বলি অনেক ঢালু, নিচে নামতে গেলে আমরা বলি নেগেটিভ ঢাল অনেক কি মানে নেগেটিভ ঢাল বলতে মানে পজিটিভ না, উল্টো কি নেগেটিভ পাহাড় থেকে নামতে গেলে। হ্যাঁ, মানে বেসিক সায়েন্সে বা তোমাকে বোঝানোর জন্য বলতেছি আর কি। আর ভূমি অক্ষের সমান্তরাল একটা পাহাড় একদমই সমান, মানে কোনো উপরও না নিচেও না, সমান জায়গা, তার মানে কোনো ঢাল নাই, জিরো ঢাল। আর একটা পাহাড় এত বেশি খারাপ, একদম দেওয়ালের মধ্যে খারাপ, তুমি মানে কাউন্ট করতে পারতেছো না। হ্যাঁ, এটাকে আমরা বলি অসীম ঢাল। তাহলে লম্বকের সমান্তরাল হলে কি হয়? অসীম ঢাল হয়। আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভূমির যোগানের স্থিতিস্থাপকতার মান কেমন হবে? স্থিতিস্থাপকতার মান হচ্ছে শূন্য স্থিতিস্থাপক হবে। কেমন? ঢাল যদি অসীম হয়, স্থিতিস্থাপক কি? শূন্য। আবার আরেকটা বিষয় বলে দিই, কোন একটা জিনিসের যদি ঢাল হয় শূন্য, স্থিতিস্থাপক কি হবে? অসীম হবে।
হ্যাঁ, ঢাল যদি অসীম হয় স্থিতিস্থাপক হবে শূন্য, আর ঢাল যদি শূন্য হয় স্থিতিস্থাপক হবে অসীম হবে। এগুলো পড়াইছি আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়াইছি, কেমন? সেকেন্ড চ্যাপ্টারে ওয়ান শট ক্লাসে আমি পড়িয়েছি, তো ওইটা একটু তোমরা ভালো করে পড়বা, কেমন? দ্বিতীয় চ্যাপ্টারটা। আচ্ছা, তাহলে আনসার হবে ভূমি। ভূমি জোগাড় রাখা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে থাকে। এরপর একটা সূচি দিয়ে আছে, সূচির মধ্যে এখানে বলেছে আমাদেরকে যে শ্রম দেওয়া আছে 1 2 3, তারপর দেওয়া আছে মোট উৎপাদন দেওয়া আছে 12 14, এখানে খালি দেওয়া আছে 12, এখানে খালি, এখানে 6 দেওয়া আছে। আচ্ছা, বলছে খালি করে মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন যথাক্রমে। দেখছো এখানেও প্যাচ লাগা দিছে। প্যাচ লাগা দিছে কি? প্যাচ লাগা দিছে হচ্ছে তোমাকে ওইটা বলে দিছে, কোনটা বলে দিচ্ছে যে আগে বলছে মোট, আগে কি বলছে মোট উৎপাদন, তারপর প্রান্তিক উৎপাদন যথাক্রমে বলছে। তার মানে এটা আগে বলতে হবে, তারপর এটা বলতে হবে। অনেকে এটা আগে বলে ফেলবে, সেজন্য এটা মাথা রাখতে হবে কোনটা আগে বলতেছে। তাহলে এখানে প্রথম আমরা প্রান্তিক বের করে আগে চলো, এই মোটের পার্থক্য বের করবো। 20 থেকে 12 বাদ দিলে আসতে হবে 8, আর মোট বের করতে হলে এর আগের মোটের সাথে প্রান্তিক পরের প্রান্তিক যোগ করবো। 20-এর সাথে 6 যোগ করলে হবে এটা 26। তাহলে আমরা আনসার হবে 26 এবং কত 8, 26 এবং 8 রাইট আনসার। ঠিক আছে, তাহলে আনসার আমরা বলবো 26 এবং 8, অর্থাৎ 2 নম্বরটা হবে। পরবর্তী কোয়েশ্চেন বলছে উপরোক্ত উদ্দীপকে, এই যে উদ্দীপক এটার মধ্যে কি হয়েছে? মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। আমরা একটু দেখি তো মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে কিনা। মোট উৎপাদন হ্যাঁ 12 বাড়ছে, তারপর হচ্ছে 8 বাড়ছে, তারপর হচ্ছে 6 বাড়ছে। হ্যাঁ, ক্রমহ্রাসমান হারে বাড়ে, এটা বলতে পারি আমরা, ক্রমহ্রাসমান হারে বাড়ে। তারপর হচ্ছে গড় উৎপাদন সর্বদা স্থির থাকে না, এটা হবে না। ওই যে ওইটার মতো প্রশ্ন, সেম প্রশ্ন। প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান বা হ্রাস পায়। হ্যাঁ, ঠিক আছে, আনসার হবে 1 ও 3 হবে আনসার। ঠিক আছে, এরপর আসো। এরপর একটা উদ্দীপক দিয়েছে, উদ্দীপকের মধ্যে বলছে শরীফ নিজ উদ্যোগে একটি রুটি কারখানা স্থাপন করলো। একটা রুটি কারখানা স্থাপন করছে, বুঝছো? রুটি উৎপাদনের জন্য কাঁচামাল, বিদ্যুৎ, পরিবহন, প্রহরী বেতন, দিবা প্রহরীর বেতন আর কি, হ্যাঁ, বাবদ যথাক্রমে 15,000, 1,500, 3,000, 2,000 টাকা খরচ করলো। বলছে শরীফের রুটি কারখানা মোট পরিবর্তনশীল খরচ, টোটাল ভ্যারিয়েবল কস্ট কত বলছে? শরীফের এখানে টোটাল ভ্যারিয়েবল কস্ট কত, আমাদের বুঝতে হবে এখানে কোনটা ভ্যারিয়েবল কস্ট, কোনটা কি কস্ট। প্রথম বলছে কাঁচামাল। দেখো কাঁচামালটা তোমাকে বারবার করতে মানে আনতে হবে, হ্যাঁ, একবার তুমি ইউজ করে ফেলছো আবার তোমাকে কিনতে হবে, এটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। ঠিক আছে, এটা আমি উৎপাদন বাড়াতে চাইলে এই ব্যয়টাও বাড়াতে হবে, কাঁচামাল বেশি আনতে হবে, উৎপাদন কম হলে এই ব্যয়টা কম হবে, উৎপাদন না হলে এই ব্যয়টা হবেই না। বিদ্যুৎ বিল সেম, বিদ্যুৎ বিলটা একটা পরিবর্তনশীল। আমি যদি বেশি উৎপাদন করি তাহলে বেশি বিদ্যুৎ বিল যাবে, কম উৎপাদন কম যাবে। হ্যাঁ, তবে বিদ্যুৎ বিলের একটা অংশ আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় বলি, অ্যাকাউন্টিং এ যখন আমরা পড়ি তখন আমরা বলি বিদ্যুৎ বিলকে আমরা বলি আমরা যে এটা ক্ষেত্রে একটা অংশ স্থির, একটা অংশ কি পরিবর্তনশীল। কারণ বিদ্যুৎ বিলের যেটা মিটার ভাড়া সেটা কিন্তু স্থির খরচ, কিন্তু যেটা বিদ্যুৎ আসতেছে কত কিলোওয়াট তুমি ইউজ করতেছো সেটা কিন্তু পরিবর্তনশীল, কিন্তু মিটার ভাড়াটা হচ্ছে স্থির। হ্যাঁ, তবে ওইটা এখানে চিন্তা করার দরকার নেই, এখানে তোমরা পরিবর্তনশীলে চিন্তা করবা ইকোনমিক্সের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এটা পরিবর্তনশীল ব্যয়, উৎপাদনের উপর ডিপেন্ড করে। পরিবহন ব্যয় এটাও সেম, আমি যদি উৎপাদন বেশি করতে চাই বেশি পরিবহন আমাকে খরচ করতে হবে, কম করলে কম, আর যদি না করে একদম করতেই হবে না। এরপর হচ্ছে দিবা প্রহরীর বেতন। দিবা প্রহরীর বেতন মানে হচ্ছে যারা নাইট গার্ড থাকে, নাইট যারা সিকিউরিটি গার্ড থাকে তাদের বেতনের কথা বলছে। তো আমি উৎপাদন করি বা না করি আমার একজন সিকিউরিটি গার্ড কিন্তু লাগবে, আমার ফ্যাক্টরিতে সবকিছু চুরি হয়ে যাচ্ছে কিনা সবকিছু দেখাশোনা করার জন্য। তাহলে ওইটা কিন্তু স্থির খরচ। দিবা প্রহরীর বেতন আমি উৎপাদন কয়টা করতেছি তার উপর ডিপেন্ড করতেছে না, কিন্তু বাকিগুলো সেটার উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমি যদি বলি পরিবর্তনশীল খরচ কত, মোট পরিবর্তনশীল এই তিনটা যোগ করে দাও, তাহলে 15,000, 1,500, 3,000, তাহলে 15 আর 3 হচ্ছে 18, 18 আর 1.5 হচ্ছে 19,500। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে 19,500 হবে এটা। হ্যাঁ, এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। অবশ্য উদ্দীপকের আলোকে স্থির ব্যয় কত হবে? স্থির ব্যয় কোনটা? দিবা প্রহরীর বেতন যেটা বলছি সেটা হচ্ছে স্থির ব্যয়। ঠিক আছে, এটা আমরা বলবো 3 নাম্বারটা। এ বলছে কোনটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, কোনটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলছে। আমরা অলরেডি বলে ফেলছি যেখানে কিছু উপকরণ স্থির কিছু পরিবর্তনশীল হবে তা হচ্ছে স্বল্পকাল, আর দীর্ঘকালে হচ্ছে সবগুলো কি পরিবর্তনশীল হবে। তাহলে এখানে কোনটা স্বল্পকাল বোঝাচ্ছে? দেখো এটার মধ্যে একটা স্থির একটা পরিবর্তনশীল, এটা স্বল্পকাল বোঝাচ্ছে। এরপর এটা দেখো এটা দুইটাই এখানে কি দুইটা এখানে পরিবর্তনশীল, তাহলে এটা দীর্ঘকাল বোঝাচ্ছে। দুইটাই স্থির হইতে পারে না, এরকম কোনো অপেক্ষক হইতে পারে না যেখানে দুইটাই স্থির। আর এটা হচ্ছে কি কোনো ফাংশন অফ পি এর উপর উৎপাদন পরিবর্তন, এটা তো ফাংশনই হবে না, উৎপাদন অপেক্ষক না এটা। ঠিক আছে, তাহলে আনসার হবে কোনটা? এইটা কি ইকুয়াল টু ফাংশন অফ কে বার এবং এল, অর্থাৎ ক্যাপিটাল এখানে স্থির, লেবার এখানে পরিবর্তনশীল, যেহেতু স্বল্পকাল বোঝাচ্ছে এটা হবে আনসার। হ্যাঁ, তারপর আসুন বলছে উৎপাদন এবং উৎপাদনের মধ্যকার কারিগরি সম্পর্ক যে অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা কি বলি? উৎপাদন অপেক্ষক বলবো, সেটাকে আমরা একদম সিম্পল কথা। হ্যাঁ, উৎপাদন উপকরণের উপর উৎপাদন পরিমাণের যে সম্পর্ক সেটা। এর বলছে উৎপাদনের সাথে সম্পর্কহীন ব্যয়কে কি বলে? উৎপাদনের সাথে সম্পর্কহীন ব্যয় অর্থাৎ যেই ব্যয়টা উৎপাদনের উপর ডিপেন্ড করে না, স্থির ব্যয়। উৎপাদন আমি 0 করলে এটা আমার করতে হয়, উৎপাদন 10টা করলে 20টা করলে 1,000, 2,000, 5,000 করলে আমাকে স্থির থাকবে যে ব্যয়, সেটাকে আমরা বলি স্থির ব্যয়। কেমন? তার আনসার হবে স্থির ব্যয় উৎপাদনের উপর ডিপেন্ড করে না।
এবার হচ্ছে কোনো নির্দিষ্ট পণ্য উৎপাদনে নিয়োজিত একাধিক উৎপাদন প্রতিষ্ঠান মিলে গঠিত হয়। দেখো আমি যদি বলি যে কোনো সমজাতীয়, হ্যাঁ, কোনো সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদন নিয়োজিত সকল ফার্মের সমষ্টি বা সকল প্রতিষ্ঠানের সমষ্টিকে আমরা একত্রে বলে থাকি শিল্প। যেমন বাংলাদেশে তৈরি পোশাক বানায় অনেকগুলো কোম্পানি আছে, সবগুলো মিলে তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের চা কোম্পানি অনেকগুলো আছে, সিলন, ইস্পাহানি, মির্জাপুর, তাজা, সবগুলো মিলে হচ্ছে চা শিল্প। বাংলাদেশে ওষুধ বানায় অনেকগুলো কোম্পানি আছে, সবগুলো মিলে ওষুধ শিল্প। বাংলাদেশে সিমেন্ট বানায় অনেকগুলো কোম্পানি আছে, সবগুলো মিলে সিমেন্ট শিল্প। বাংলাদেশে তোমার রড বানায়, বিএসআরএম, কেএসআরএম, আরএসআরএম, সবগুলো মিলে হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। ওই কথাটা এখানে বোঝানোর চেষ্টা করছে যে কোনো নির্দিষ্ট, কি বলছে, কোনো নির্দিষ্ট, হ্যাঁ, কোন নির্দিষ্ট পণ্য উৎপাদন নিয়োজিত একাধিক উৎপাদন প্রতিষ্ঠান মিলে গঠিত হয়, উত্তর হবে শিল্প হবে। কেমন? তাহলে আমাদের এই চ্যাপ্টার এখানেই ক্লোজ, এখানেই শেষ। এই চ্যাপ্টারে আশা করছি তোমাদের ইকোনমিক্স মানে এমসিকিউ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। সো এভাবে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের পড়ালেখা পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আর যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও, পেইড ব্যাচে, অনলাইন অফলাইন, সো আমাদের অনলাইনে তোমরা পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে মেসেজ দাও অথবা ডেসক্রিপশন চেক করে আমাদের ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। এছাড়াও তোমরা আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে পারো। আমাদের অফলাইন হচ্ছে চট্টগ্রাম চকবাজার, আমাদের অফলাইন ব্যাচ আছে, ইকোনমিক্সের ব্যাচ, সব বিষয়ের ব্যাচ আছে। তো সেগুলো তো জয়েন করতে পারো। দেখা হচ্ছে সবার সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।